ভালোই অভিনয় জানিস, অভিনেত্রী হতে পারবি। তোর এই অভিনয়ের জন্য আমি যাচ্ছি ঠিকই, কিন্তু ওই লোকের সামনে পড়লে আমার থেকে খারাপ কেউ হবে না। আরে এত সকালে আহসান ভাইয়া কোথা থেকে আসবে? আসবে না, চল। রিফা ভ্রু কুচকে তাকিয়ে কিছুক্ষণ ভাবে। সে ছেলেটার নাম জানতো না, কেবল রুকসানার মুখে শুনল আহসান। রিফা বিড়বিড় করে দুবার উচ্চারণ করে দীর্ঘশ্বাস ফেলে। তার কোনো আগ্রহ নেই আর এসবে। চুপচাপ হাত মুখ ধুয়ে এসে গায়ে শাল চাপিয়ে রুকসানার সাথে বের হয়। বাড়ির মেয়ে বউরা তখন রান্না করছে, ছেলেরা কেউ ঘুমে, আবার কেউ কেউ হাট বাজারে। হালকা কুয়াশায় চারিপাশ ঢেকে গেছে। শীত শীত ভাব হলেও মন্দ লাগে না শীতের সকালটা। তাও আবার গ্রামের মনোরম পরিবেশ হলে তো কোনো কথাই নেই। রিফার মনে পড়ে গত শীতগুলোর কথা। শীতের সকালে তারা বোনেরা মিলে কুয়াশা ভেজা ঘাসে খালি পায়ে হাঁটত। বিভোর সকাল সকাল বের হওয়া নিয়ে প্রায় বকা দিত। এবছর সবই অতীত, সবই কেবল স্মৃতি। সময়গুলো বড্ড দ্রুত চলে যায়। রিফা গোপনে দীর্ঘশ্বাস ফেলে। দুজনাই চলে আসে গ্রামের সেই টং দোকানের কাছাকাছি। দূর থেকে দেখা যায় দোকানে বেশ কজন ছেলেরা আড্ডা বসিয়েছে। রিফা একবার সেদিকে তাকিয়ে আরেকবার তাকায় রুকসানার দিকে। দাঁতে দাঁত চেপে বলে, এখন এদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে ঠ্যাং ঠ্যাং করে চা খাবো? রুকসানা জিভে কামড় দেয়, দাঁত বের করে বলে, একদমই না, তুই দাঁড়া, আমি চা নিয়ে আসি। দুধ থেকে খেয়েই চলে চলে যাব। রিফা নিষেধ করে। রোকসানা সেই নিষেধ অমান্য করে এগিয়ে যায় চায়ের দোকানের দিকে। সে যাওয়ার মিনিট খানেক পর রিফা সেদিকে তাকাতেই আহসানের চোখে চোখ পড়ে যায়। রিফা থতমত খায়, পরক্ষণে অবাকও হয়। আহসানের মুখে ততক্ষণে কুটিল হাসি ফুটে ওঠে। চায়ে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ায়। রোকসানা চা নিয়ে ফেরার সময় সেও তার সাথে সাথে আসে। রোকসানা শুধু ফাঁকা ঢোক গিলে। এই ছেলের মুখ দেখলে রিফা কেমন জ্বলে উঠবে ভাবতেই ভয়ে কলিজা শুকিয়ে আসার উপক্রম। কাছাকাছি আসতে রিফা শান্ত চোখে তাকিয়ে থাকে। আহসান ব্যঙ্গ করে বলে, এই যে মিস, এইটুকুনি। এই শীতের মধ্যে যে বাইরে বের হয়েছেন, তা শীতে আবার কুয়াশার মতো মিলিয়ে যাবেন না তো? তা নিয়ে আপনার এত ভাবনা কেন? আমি কুয়াশায় মিলিয়ে যাই আর মাটিতে গলে যাই, আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনি আমাদের গ্রামের অতিথি। আপনার খেয়াল রাখাই আমাদের কর্তব্য। তা সেই কর্তব্য পালন করব না কেন? রিফা হাসে, ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির খম। আহসান পকেটে হাত গুজে ভ্রু কুচকে তাকিয়ে থাকে। রোকসানার হাত থেকে চা নিয়ে রিফা ততক্ষণে খেতে শুরু করেছে। আহসানকে তাকিয়ে থাকতে দেখে বলে, তাকিয়ে আছেন কেন? খাবেন? একটু আগে না খেয়ে আসলেন? নাকি অতিথির খাবারের দিকে নজর দেওয়া কর্তব্য পালন করছেন? আহসান কিছু বলে না, চুপ করে থাকে। রিফা দ্রুত চা শেষ করতে গিয়ে গরম চায়ে জিভ পুড়িয়ে ফেলে। আর্তনাদ করে উঠতেই আহসান হাত থেকে চা কেড়ে নেয়, ধমক দিয়ে বলে বসে। মাথার তার কাটা নাকি? গরম চা কেউ এভাবে খায়? এরপর নিজেই চায়ে ফু দিতে থাকে। রিফা আর রুকসানা হাঁ করে তাকিয়ে থাকে। মিনিট খানেক বাদে আহসান চোখ তুলে তাকায়। দুজনকে তার দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে একটু থতমত খেয়ে যায়। হাতে চা এগিয়ে দিয়ে বলে, শুধু হাইট না, মাথার বুদ্ধিটাও দেখা যায় এইটুকু। কথাটা কান অবধি যেতেই রিফা ফোঁস করে ওঠে। রাগে দুপা এগিয়ে আহসানের শার্টের কোণ চেপে ধরে বলে, আর একবার আমার হাইট নিয়ে খোঁটা দিলে খুব খারাপ হয়ে যাবে। কি করবেন? মেরে ফেলবা। একটু প্রেম দিন, সেই প্রেমের বিরহে পুড়ে মরি। রিফা হতভম্ব হয়ে যায়। দুপা পিছিয়ে গিয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে আহসানের দিকে। আহসান ঠোঁট চেপে হেসে বলে, আহসানকে মারা এত সহজ না মেয়ে। আহসানকে মারতে হলে আগে নিজে মরতে হবে। তা নিজে মরার সাহস আছে তো নাকি? রিফা প্রতি উত্তর করে না। তার মাথায় এখনো ওই লাইনটাই ভেসে চলেছে। নিজের হাতের আর রুকসানার হাতে চায়ের কাপ ধরিয়ে দেয় আহসানের হাতে। এরপর সোজা হাঁটতে শুরু করে। যত ধাপ এগোয় তত যেন অস্থিরতা বাড়ে। পেছন থেকে আহসান অপলক তাকিয়ে থাকে। একটু একটু করে দুজনার দূরত্ব বাড়ে। একসময় দুজন দুজনার চোখের আড়াল হয়ে যায়। রিন্তির ব্যাপারটা কাউকেই জানায়নি বিভোর। যতটা গোপন রাখা যায় সে রাখার চেষ্টা করেছে। স্নেহা আদিবকেও আলাদাভাবে জানায়নি সে। রাতে মায়ের সাথে ফোনে কথা বলে সবটা জেনেছে স্নেহা। তখন থেকেই অস্থির হয়ে আছে রিন্তির সাথে দেখা করার জন্য। সারা রাত সে ঘুমায়নি। বোনের জন্য একটু পর পর ডুকরে উঠেছে। আদিব অনেক কষ্টে সারা রাত সামলে রাখতে পারলেও সকাল থেকে আর পারছে না। সকাল সকাল কিছু রান্নাও করতে পারেনি স্নেহা। এ নিয়ে আদিবও কিছু বলেনি। বাইরে থেকে খাবার এনে কোনো রকম স্নেহাকে একটু খাইয়ে সে নিজেও খেয়েছে।
বিভোর আসবে বলে আজ আদিবু আর অফিস যায়নি। বিভোর আসে সকাল 10টার দিকে। বিভোরের চোখে মুখে অদ্ভুত একটা ছাপ পড়ে গেছে, চোখ মুখও শুকিয়ে গেছে। স্নেহা তাকে দেখেই কান্না শুরু করে। বিভোর তাকে শান্ত করে। তিনজন একসাথে যায় রিহ্যাব সেন্টারের দিকে। রিন্তি তখন বেডে বসে আছে, হাতে ক্যানোলা লাগানো। বিভোরকে দেখেই অভিমানে মুখ ফিরিয়ে নেয় রিন্তি। বিভোর মলিন হাসে। বেডের উপর বসে বোনের মুখ নিচের দিকে ফিরিয়ে নিয়ে বলে, রাগ করেছিস? রিন্তি হাত সরিয়ে নেয়। বিভোর আবার একই কাজ করে। রিন্তি চোখ অন্যদিকে ফিরিয়ে বলে, আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমার তো কেউ নেই, আমি একাই থাকতে চাই। স্নেহা এগিয়ে যায়, ভেজা চোখ নিয়ে রিন্তির হাত ধরে। ভাঙা ভাঙা ভাবে বলে, আমার সাথেও কথা বলবি না? রিন্তির চোখ ভিজে ওঠে। অভিমানে কণ্ঠস্বর গাঢ় হয়, বলে, কারোর সাথে কথা বলবো না। আমাকে যদি তোমরা ভালোই বাসতে তাহলে এখানে একা ফেলে যেতে পারতে না। তাও আমাকে রেখে গেছে ঘুমন্ত অবস্থায়। তোর ভালোর জন্যই তোকে রেখে গেছে রিন্তি। তুই অনেক পাগলামো করেছিলি বলেই তো তোকে ঘুমন্ত অবস্থায় রেখে গেছে। রিন্তি মানে না, কারোর দিকে তাকায় না। বিভোর হাসে। বোনের এক হাত হাতের মুঠোয় নিয়ে হাতের পৃষ্ঠে চুমু দেয়। অন্য হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানি আমার বোনটার অভিমান হয়েছে, কিন্তু সে জানে তার ভাইয়া তার জন্য যা করবে তা কখনোই খারাপ হবে না। তার ভাইয়া তাকে অনেক বেশি ভালোবাসে। সে জানে তার ভাইয়া তাকে এখানে রেখে গিয়ে একটুও ভালো থাকবে না। কিভাবে একটা অপরিচিত জায়গায় বোনটাকে রেখে গিয়ে তার ভাই শান্তিতে থাকবে? তার তো ভাই জানে না তার বোন কি খাচ্ছে, কি করছে, কখন ঘুমাচ্ছে, কেউ তাকে কষ্ট দিচ্ছে কিনা। এত কিছু অজানা রেখে তার ভাইয়া কি ভালো আছে? নেই তো। কিন্তু বোন যদি এমন ভাবে বসে থাকে আর কথা না বলে, তাহলে ভাইয়ার কিন্তু আরো কষ্ট হবে। রিন্তি কি চাচ্ছে তার ভাইয়া কষ্ট পাক? রিন্তি বিভোরের দিকে তাকায়, জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। বিভোর বারবার চোখ ঝাপটায়। স্নেহার চোখ থেকে ততক্ষণে আপনা আপনি জল গড়াচ্ছে। আদিব স্নেহাকে এক হাতে কাছে টেনে নিয়ে চোখে জল মুছিয়ে দেয়। সান্ত্বনার স্বরে বলে, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখুন। স্নেহা মাথা নাড়ায়। আদিব অপলক তাকিয়ে থাকে বিভোর আর রিন্তির দিকে। আবছা আবছা স্মৃতিতে পুরো মাথা ভরে ওঠে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে স্নেহাকে শুধায়। রিন্তিকে খুব ভালোবাসে বিবর ভাই, তাই না? স্নেহা মাথা নাড়িয়ে বলে, মেজো ভাইয়া আমাদের সবাইকে খুব ভালোবাসে। ছোট থেকে সব সময় আমাদের আগলে রেখেছেন। সব বিপদ, সব কষ্ট থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। আমাদের কারো কিছু হলে আমাদের থেকে বেশি কষ্ট পেত। আদিব আর কথা বাড়ায় না। স্নেহা আর বিভোর রিন্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আদিব ফোন বের করে নিজের অন্য নাম্বার দিয়ে টেক্সট করে সে অজ্ঞাত লোকটার কাছে। রিন্তির সাথে এসব তুমি করেছো? মিনিট খানেকের মাঝেই রিপ্লাই আসে, যেন সেই টেক্সটির অপেক্ষাতে ছিল এতক্ষণ। লোকটি খুব বিদ্রুপের সহিত লিখেছে, কেন? তোমার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হওয়া দিয়ে কথা নয়, নিষ্পাপ মেয়েগুলোর সাথে কেন এসব করছো? এসব করলে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য কি? আমরা তো ওদের মতো নরপশু হয়ে যাব। তোমার যদি জ্ঞানের বাণী শোনাতে হয় তাহলে অন্য কোথাও যাও। আমাকে বিরক্ত করো না। তুমি ভুল করছো। করছি, আরও করব। তোমার সমস্যা? বইয়ের সাথে সাথে এখন শ্বশুরবাড়ির সবার উপরে দয়া উতলে উঠছে। তোমার এত দয়া মায়া থাকলে তুমি যাও, ওদের বলে দাও, তাতেও আমার যায় আসে না। তুমি তো এমনিও নেমো খারাম, বেঈমান। আদিব টেক্সটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। চোখের সামনে সব স্মৃতিগুলো যেন ছুটে বেড়ায়। ফোনটা ঢুকিয়ে রেখে রিন্তির দিকে তাকায়, বিড়বিড় করে বলে, তুমিও আমার বোনের মতো, কিন্তু আমি তবুও তোমার জন্য কিছু করতে পারছি না। তোমার পরিবারের লোকের অন্যায়গুলো খুবই গভীর। ওই অন্যায়গুলো কারোর মনে গভীর ক্ষত করে দিয়েছে। এই ক্ষত ততক্ষণ সারবে না যতক্ষণ না সে প্রতিশোধ পুরো করবে। আমাকে ক্ষমা করে দিও। গ্রামের মেম্বারের ছেলের আজ বিয়ে, নিমন্ত্রণ করেছিল আরও আগে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো না। রিন্তিকে রিহাবে রেখে আসার প্রায় 4-5 দিন হয়ে গেছে। বিভোর এখনও বাইরে থাকে বেশি। কে জানে কিসের এত কাজ করে। রজনী এই কঠিন পরিবেশে খুবই হিমশিম খাচ্ছে। এর মাঝে আজ তাদের সবাইকে যেতে হবে মেম্বারের ছেলের বিয়েতে। কারো যাওয়ার মন না থাকলেও যেতে হবে। শিহাব আহমেদ ভেতরে ভেতরে কষ্ট পেলেও উপরে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এক নির্দেশে শম্পা আহমেদ মেয়ের এই অবস্থাতেও বিয়েতে যেতে রাজি হলেন। তবে স্বামীর প্রতি মনের এক কোণে অভিমানে ঠুসে গেল। সৃজনী তৈরি হয়ে এসে রজনীর ঘরে উকি দেয়। রজনী শাড়ি হাতে বসে আছে। সৃজনী ঘরে ঢুকতে ঢুকতে বলে, বসে আছিস যে, যাবি না? রজনী এক পলক তার দিকে তাকিয়ে বলে, আব্বা এমন কেন আপা? বাড়ির এই অবস্থাতেও কি দরকার বিয়ে খেতে যাওয়ার? এর মাঝে উনিও সারাদিন থেকে বাড়িতে নেই। ছোট ভাইয়াকে জিজ্ঞেস করলাম, সে বলল উনি আসবেন না বিয়েতে, রাতে বাড়ি ফিরতেও দেরি হবে। বুঝলাম, কিন্তু এখন কি করবি?
মেজো ভাইয়া না গেলেও আমাদের যেতে হবে। আমরা তো নিষেধ করতে পারবো না, তাই মন খারাপ না করে গিয়ে তৈরি হ। রজনী দীর্ঘশ্বাস ফেলে হু বলে উঠে যায়। সৃজনী বসে বসে টেবিলে জিনিসপত্র দেখতে থাকে। রজনী চট করে শাড়ি পরে নেয়। এরপর সামান্য সাজে সৃজনীর সাথে ঘর থেকে বের হয়। বাহিরে বড়রা সবাই দাঁড়িয়ে আছে। রজনী নিচে নামতে গিয়ে খেয়াল করে সৃষ্টি প্রতিদিনকার শাড়ি পরে দাঁড়িয়ে আছে। রজনী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তৈরি হন নাই ভাবি? যাবেন না? সৃষ্টি হাসার চেষ্টা করে বলে, পরে যাব, তোমার ভাইয়া আসবে, ওনার সাথে যাব। রজনী সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে শুধায়, ভাইয়ার সাথে কেন? আমাদের সাথে চলেন। আম্মা নিষেধ করেছে, উনি বলেছে তোমার ভাইয়া আসলে যেন একসাথে যাই। রজনী অবাক হয়। পুরো বাড়ি ফাঁকা। তার মা কোন জ্ঞানে এই মেয়েকে একা রেখে যেতে চায়? তাছাড়া রাকিবের স্বভাব তো ভালো না। যদি গায়ে হাত তোলে, কণ্ঠে অবাকতা ধরে রেখে বলে, আম্মা এই কথা কেন বলছে? কেন? আম্মা হয়তো ভাবতেছে গতবারের মতো তোমার ভাইয়া যদি এবারও আমাকে মারধর করে, তাই অশান্তি এড়ানোর জন্য দুজনকে একসাথে যেতে বলেছে। তুমি চিন্তা করো না, তোমার ভাইয়া একটু পরে চলে আসবে। আসলে আমরা একসাথেই চলে যাব। কিন্তু ভেবো না, অনেক দিন থেকে উনি আমার সাথে ঝামেলা করেন না, আজও করবেন না, নিশ্চিন্তে যাও। সৃষ্টি রজনীকে বুঝিয়ে পাঠিয়ে দিলেও রজনীর মন মানে না। পুরো বাড়িতে মেয়েটা একা। দিনকাল যেমন খারাপ, তেমন মেয়েটার মানসিক অবস্থাও যে খারাপ। কিছু করে বসে যদি। আর রাকিবও তো খুব একটা ভালো মানুষ না, বিভোরও নেই। সব মিলিয়ে চিন্তায় সময় কেটে যায় রজনীর। বিয়ের কোনো আমেজই তার মাঝে নেই। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার ঘনিয়ে আসে, কিন্তু সৃষ্টি বা রাকিব কেউই আসে না। রজনীর মনটা অস্থির হয়ে ওঠে। কাজী ওদিকে বিয়ে পড়াচ্ছে। রজনী এই ফাঁকে সুজনের কাছে ছুটে যায়। সুজন তখন বরপক্ষের দিকে দেখতে ব্যস্ত। রজনী ডাকে তাকে। কাছে আসতেই ব্যস্ত স্বরে বলে, বড় ভাইয়াকে দেখছেন? রাকিব ভাই কই না তো, উনি তো আসে নাই। রজনী ফাঁকা ঢোক গিলে বলে, চলেন, বাড়ি যাওয়া লাগবে। সুজন অবাক হয়ে শুধু, বাড়ি কেন? বিশেষ শেষ না হলে তো বড় আব্বু যেতে মানা করেছে। করুক, আমার একটু দরকার আছে। আপনার ভাই থাকলে ওনাকে বলতাম, কিন্তু উনি তো নেই। চলেন না ভাইয়া। সুজন মেনে নেয়। রজনীকে নিয়ে ছুটে বাড়ির উদ্দেশ্যে। আসার সময় মেয়ে পটাবো ভাবনা নিয়ে এসেছিল, আর তাই সেই ভাব বাইকেও নিয়ে এসেছিল। যাওয়ার সময় কাজে লেগে যায়। বাড়ির বাইরে বাইক থামাতেই সুজনের ফোনে কল আসে। রজনীকে বলে, তুই কি করবি করে আয়, আমি কথা বলে আসতেছি। রজনী মাথা নাড়িয়ে এক ছুটে বাড়ির মধ্যে ঢুকে। উঠান থেকে সৃষ্টিকে ডাকতে চেয়েও ডাকতে পারে না। অতিরিক্ত চিন্তায় গলা কাঠ হয়েছে। যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে উঠে ওপরে মুহূর্তেই কানে এসে বিধে গগনবিদারী চিৎকার। রজনী কেঁপে উঠে দুপা পিছিয়ে যায়। পা দুটো বরফের মতো জমে যায়। অনেক কষ্টে টেনে টেনে এগিয়ে যায় সৃষ্টির ঘরের সামনে। দেখতে পায় দাউ দাউ করে জ্বলতে থাকা সৃষ্টিকে। বারবার চেঁচিয়ে নিজেকে বাঁচানোর আকুতি করছে। জীবন্ত জ্বলতে দেখায় ভয়ঙ্কর দৃশ্য দেখে পড়ে যেতেও নিজেকে সামলে নেয়। একটু দূরে রাকিব দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে নেশা করে এসেছে। ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছে না। রজনী আতঙ্কিত কণ্ঠে ডেকে উঠে, ভাবি। রাকিব তাকায় তার দিকে। রজনী ছুটে সৃষ্টির জ্বলন্ত দেহের দিকে। এক হাত দিয়ে চেপেও ধরে সৃষ্টির জ্বলন্ত হাত, কিন্তু তার হাতই পুড়ে যায়। রাকিব টেনে ধরে। ধমকে নেশাগ্রস্ত কণ্ঠে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক, ওকে বাঁচাতে গিয়ে মরবি নাকি? রজনীর কানে সে কথা পৌঁছায় না। চিৎকার করে বারবার ভাবি বলতে থাকে। রাকিবের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়েন বড় ভাই, হাত ছাড়েন, ভাবি পুড়ে যাচ্ছে, বাঁচাতে হবে, ছাড়েন আমায়। রাকিব ছাড়ে না। নিষ্ঠুরের মতো হাত ধরে রাখে। আকাশ বাতাস কাঁপিয়ে সৃষ্টি আর রজনী চিৎকার করতে থাকে। একজন আর বাঁচার আকুতি, আরেকজন আর বাঁচানোর আকুতি। ততক্ষণে চিৎকারের শব্দে ছুটে এসেছে সুজনের ঘরের ভেতরে অবস্থা দেখে তার মাথায় আকাশ পড়ার মতো অবস্থা। সৃষ্টিকে জ্বলন্ত দেখে সে দৌড়ে ছুটে ওয়াশরুমের দিকে। পানির লাইন দিয়ে অতিরিক্ত পাইপ টেনে এনে সৃষ্টির গায়ের আগুন নেভানোর চেষ্টা করে। রজনীর দুচোখ বেয়ে অঝোর ধারায় জল বইছে। রাকিব নিশ্চুপ। যতক্ষণে সৃষ্টির গায়ের আগুন নেভে ততক্ষণে শরীরের প্রায় অংশই পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে। রাতে সুজন আর রজনী মিলেই সৃষ্টিকে হাসপাতালে নেয়। রাকিবকে তারা ঘরবন্দি করে গিয়েছে। রাস্তায় সুজন বিভোরকেও কল করে সব জানিয়েছে। একে একে বাড়ির বড়দেরও জানিয়েছে সে। বিভোর যেখানে ছিল সেই অবস্থাতেই ছুটেছে হাসপাতালে। শফিক আহমেদ, শিহাব আহমেদ, শিপন আহমেদ, সজল আহমেদ তারাও রাতেই ছুটেছে। বাড়ির মহিলারা কেউই যায়নি। শহরের হাসপাতালে নেওয়ার সময় সৃষ্টির জ্ঞান ছিল না। আপাতত সে আইসিইউতে আছে। রজনী কেবিনের বাহির থেকে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। ভেতরে সৃষ্টির পোড়া দেহ দেখে তার ভেতরটা ক্ষতবিক্ষত হচ্ছে। আফসোস করছে কেন সে সৃষ্টিকে রেখেই চলে গেল, কেন সে জোর করেই তাকে নিয়ে গেল না।
বিভোর আর সুজন ছোটাছুটি করছে। এর মাঝে সৃষ্টির বাপের বাড়ির লোকও চলে এসেছে। তারা এসে হাহাকার করছে। শফিক আহমেদরা মিলে চেষ্টা করছেন পরিবেশ ঠান্ডা করার। রজনী এক পলক সবার দিকে তাকায়, এরপর শান্ত ভঙ্গিতে গিয়ে বসে একটা বেঞ্চে। সৃষ্টির বাবা কাঁদতে কাঁদতে শুধায়, বেশ সাহেব, কিভাবে কি হলো? আমার মেয়ের গায়ে আগুন কিভাবে লাগলো? আপনারা কোথায় ছিলেন? শফিক আহমেদ ভীষণ সাবলীল ভাবে তবে দুঃখজনক কণ্ঠে জবাব দিলেন, জানি না বিআই সাহেব, আমরা সবাই বিয়েতে গিয়েছিলাম। কথা ছিল বৌমা আর রাকিব একসাথে বিয়েতে যাবে, কিন্তু বৌমার নাকি শরীর ভালো ছিল না, তাই সে আর যায়নি। রাকিব একাই চলে গেছিল। তার মধ্যে কি হয়ে গেল জানি না। রজনী অবাক হয়। কি সুন্দর করে তার বাবা মিথ্যা বলে দিল। এরা কি সত্যিই মানুষ? তার ছেলে একটা মেয়েকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, অথচ তার বিচার না করে পুলিশে না দিয়ে সুন্দরভাবে বানোয়াট কাহিনী শোনাচ্ছে। রজনী বসা থেকে উঠতে গেলে মুহূর্তে কেউ হাত চেপে ধরে। রজনী পাশে তাকিয়ে দেখে বিভোর বসে আছে। রজনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। বিভোর শীতল কণ্ঠে বলে, সবাই সবই জানে, বুঝে। তুমি নিজের ভাইয়ের বিরুদ্ধে বলে আপাতত নিজের বিপদ ডেকো না। চুপচাপ এত বড় অন্যায় আমি মেনে নিব? না, সময় হোক তখন সব বলবে। রজনী ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ভেতরটা তিতকুটে হয়ে আসে, চোখের পানি শুকিয়ে যায়। এতদিনের ভয়, ভীতি, সম্মান, বাধ্যবাধকতা সবটাই যেন ভেতর থেকে মিশে যায়। অনুভব করতে পারে সে কাদের মাঝে বাস করে। বুঝে যায় এই অন্যায় এরা এভাবেই চাপা দিয়ে দিবে। যেভাবে সৃষ্টিভাবে শরীরকে পুড়িয়ে ছাই করেছে, ঠিক সেভাবেই সেই ছাই দিয়ে এত বড় অন্যায়ের আগুন চাপা দিয়ে দিবে। রজনী হাত মুঠো করে শক্ত হয়ে বসে থাকে, দৃষ্টি রাখে কেবিনের দিকে। বিভোর রজনীর চোখ মুখের দিকে তাকায়। মেয়েটা বিধ্বস্ত অবস্থা তার ভেতরটা কাঁপিয়ে তোলে। ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসে, সবাই এগিয়ে যায়। ডাক্তার হতাশ গলায় বলে, ওনার শরীরে প্রায় 80% পুড়ে গেছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল, বাঁচার সম্ভাবনা নেই বললে চলে। তবুও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। সৃষ্টির বাবা মা আহাজারি শুরু করে। রজনী নিজের জায়গা থেকে ওঠে না, চুপচাপ নিজের জায়গায় বসে তাকিয়ে থাকে। সৃষ্টির মায়ের কান্নারত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই কান্নাগুলো কি আদৌ সত্যি? মান সম্মানের ভয়ে যখন ঘরের মেয়েকে নরকে ঠেলে দিয়েছিল তখন এদের কষ্ট হয়নি, আজ হচ্ছে? তাচ্ছিল্যতায় পরিপূর্ণ কণ্ঠ। বিভোর সবাইকে রেখে ডাক্তারের সাথে একা কথা বলতে গিয়েছিল। কথা শেষ করে এসে দেখে রজনী পুতুলের মতো বসে আছে। ঠান্ডার মাঝেও তার গায়ে কোনো রকম শীতের পোশাক নেই, গায়ে শুধু শাড়ি জড়ানো। গোপন দীর্ঘশ্বাস ফেলে রজনীর পাশে বসতেই রজনী বলে, ডাক্তার আঙ্কেল কি বললো? বিভোর কথা এড়িয়ে গিয়ে কপট রাগ দেখিয়ে বলে, এই ঠান্ডার মধ্যে কোন জ্ঞানে শীতের পোশাক না পরে চলে এসেছো? বিয়ে বাড়িতে যাওয়ার সময় গালে শাল জড়াওনি কেন? ঠান্ডা লেগে গেলে কি হবে? রজনী যেন একটা কথাও শোনে না। ঘাড় বাঁকিয়ে বিভোরের চোখে চোখ রেখে বলে, ডাক্তার আঙ্কেল কি বলছে? বিভোর চোখ নামিয়ে নেয়, কতক্ষণ থম মেরে বসে থাকে। নিচু স্বরে বলে, বাঁচার কোনো সম্ভাবনাই নেই, তারা কোনো আশা দেয়নি। রজনী কেঁপে ওঠে, মুখে একটা শব্দও করে না। চোখ বন্ধ করে কান্না গিলে নেওয়ার চেষ্টা করে, তবুও বাদ মানে না। চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মনে পড়ে সৃষ্টির সাথে কাটানো সকল মুহূর্ত। সৃষ্টির নিষ্পাপ মুখ, কথা, হাসি, ভালোবাসার যত্ন, তাকে আগলে রাখা সবটাই জলজল করতে থাকে চোখের সামনে। পর মুহূর্তে মনে পড়ে একটু আগে জ্বলতে থাকা সৃষ্টির চিৎকার, বাঁচার আকুতি। রজনী ধপ করে চোখ মেলে, ছোট্ট ও মনে করে নেয় ভয়ঙ্কর প্রতিজ্ঞা। চোখ থেকে বেয়ে পড়া পানিটুকু আঙ্গুল দিয়ে মুছে নিয়ে বলে, বাড়ি নিয়ে যেতে পারবেন? বিভোর অবাক হয়ে বলে, এই সময় বাড়ি যাবে? থাকবে না? না, শরীর ভালো লাগছে না, নিয়ে চলুন। বিভোর কথা বাড়ায় না, বসা থেকে ফের উঠতে উঠতে বলে, বসো, আমি সুজনকে বলে আসি। রজনী মাথা নাড়ায়। বিভোর সুজনকে বুঝিয়ে বলে এসে রজনীকে নিয়ে বেরিয়ে পড়ে। রজনী কেবল একবার ফিরে তাকায় কেবিনের দিকে, তারপর পায়ে পা মিলিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। বিভোর বাইক স্টার্ট দিতে দিতে একবার তাকায় রজনীর দিকে। ঠান্ডায় বাইকে কিভাবে যাবে মেয়েটা? তার নিজের গায়েও কেবল একটা পাতলা শার্ট। তার ঠান্ডা শোয়ার স্বভাব থাকলেও রজনীর তো নেই। কিন্তু এত সব ভাবনা তো রজনীর নেই, সে যেন এই দুনিয়াতেই নেই। বিভোর পকেট থেকে ফোন বের করে কাউকে একটা টেক্সট করে বাইক চালানো শুরু করে। রজনী শাড়ির আঁচল দিয়ে নিজের বাহু জড়িয়ে নিয়েছে, কিন্তু তাতে কি আর ঠান্ডা যায়? বিভোর মিররে দেখে রজনীর কোনো হেলদোল নেই, সে চুপচাপ পুতুলের মতো রাস্তার পাশে তাকিয়ে আছে। মেয়েটা যে শখ পেয়েছে তা তাকে দেখে বোঝা যাচ্ছে। বিভোর দীর্ঘশ্বাস ফেলে। বাইক এসে থামে একটা মোড়ের সামনে। রজনী আশেপাশে তাকিয়ে জিজ্ঞাসা করে, এখানে দাঁড়ালেন যে? একটু দরকার আছে, দাঁড়াও। রজনী কিছু বলে না। মিনিট পাঁচেক পরেই এক লোক ব্যাগ হাতে এগিয়ে আসে। বিভোর আর রজনীকে সালাম দিয়ে ব্যাগ দিয়ে চলে যায়। বিভোর ব্যাগ থেকে একটা জ্যাকেট বের করে রজনীর দিকে এগিয়ে দিয়ে বলে,
এটা জলদি পড়ো। রজনী জ্যাকেট হাতে নিয়ে একবার জ্যাকেটের দিকে আরেকবার বিভোরের দিকে তাকায়। বিভোর ব্যাগ থেকে আরেকটা জ্যাকেট বের করে পড়তে পড়তে বলে, তাকিয়ে না থেকে জলদি পড়ো। তুমি তো শীত লাগে না ভাব দেখিয়ে বসে আছো, কিন্তু আমার বউকে নিয়ে ভাবতে হবে আমারই। আমার সত্যিই ঠান্ডা লাগছে না। তোমার ঠান্ডা না লাগলেও আমার বউয়ের লাগছে। এটা তো নাটক সিনেমা না যে তুমি বীর পালোয়ান সাজবে। চুপচাপ পড়ে নাও। বিভোরের কণ্ঠে ধমকের ছাপ। রজনী অন্য সময় হলে তর্কে যেত, কিন্তু এখন তার তর্কে যেতে ইচ্ছা করে না, তাই চুপচাপ জ্যাকেট পরে নিয়ে হাত রাখে বিভোরের কাঁধে। রজনীর মুখ ভাব স্পষ্ট দেখতে পায় বিভোর। চোখ বন্ধ করে বড় শ্বাস নিয়ে বাইক স্টার্ট দেয়। পুরো রাস্তায় দুজনায় চুপই থাকে। গ্রামে পাওয়ার আগেই একটা বড় ব্রিজ পড়ে। সেই বড় ব্রিজের উপর বাইক আসতে রজনী থামিয়ে দেয়। বিভোর বাইক থামিয়ে শুধায়, কিছু লাগবে? একটু দাঁড়াবেন? ভীষণ করে শুদ্ধ বাতাস শুষে নিতে ইচ্ছে করছে। বিভোর বিনা বাক্যে রাজি হয়ে যায়। পাশে বাইক রেখে নিজেও নেমে দাঁড়ায়। রাস্তায় খুব একটা গাড়ি আসা যাওয়া নেই। মাঝে মাঝে শো শো করে দু একটা গাড়ি যাচ্ছে। ফাঁকা রাস্তায় নিয়নের বাতি চলছে। পুরো রাস্তায় একটু দূরে দূরে ল্যাম্পপোস্টের আলো। রজনী ব্রিজের উপর দাঁড়িয়ে পানির দিকে চেয়ে থাকে। চাঁদের প্রতিবিম্ব পড়ছে পানির উপর। রজনী একবার চোখ তুলে চাঁদের দিকে তাকায়। বিভোরকে বলে, এই ঠান্ডায় একটুখানি ব্যথা পেলেই অনেক কষ্ট হয়। ভাবি এত এত কষ্ট নিয়ে এখনো বেঁচে আছে। ওনার শরীরের প্রতিটা অংশই তো মুক্তি চাইছে, তাই না? বিভোর শান্ত দৃষ্টিতে তাকায়, বোঝার চেষ্টা করে রজনীর কথা। রজনী ঘাড় ফিরিয়ে তার দিকে তাকায়, তারপর দুপা এগিয়ে তার সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রাখে। অদ্ভুত কণ্ঠে বলে, ভালোবাসেন আমায়? প্রশ্নের উত্তর ভীষণ সহজ হলেও বিভোর যেন কোনো কিছুই বলতে পারে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে অশান্ত দৃষ্টিতে তাকায়। রজনী মুচকি হাসে। প্রথমবারের মতো নিচ থেকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে। বিভোর কেঁপে ওঠে। হাত পা ঠান্ডা বরফের মতো জমে যায়। হঠাৎ কি হলো রজনীর? অজানা ভয়ে বুকের ভিতরটা অনবরত কাঁপতে থাকে। বড় বড় শ্বাস নেয়। রজনী ফিসফিস করে আওড়ায়, চলুন বাড়ি যাই। বিভোরের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছে না রজনীর অদ্ভুত ব্যবহার। তবে কাল আর আজকের রজনীর মাঝে যে বিশাল পার্থক্য হয়ে গেছে তা সে হাড়ে হাড়ে টের পেল। দুজনা ফের বাইকে করে ফিরে আসে বাড়িতে। রজনী চুপচাপ কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। বিভোর সবাইকে বুঝ দিয়ে ঘরে আসে। রাত অনেক হয়ে যাওয়ার সকলে যার যার ঘরে শুয়ে পড়েছে। বিভোর ঘরে ঢুকলে রজনী শান্ত কণ্ঠে বলে, হাত মুখ ধুয়ে আসেন। সারাদিন বাইরে ছিলেন, কিছু খেয়েছেন? আপনি আসেন, আমি খাবার আনছি। বিভোর ছোট্ট করে আচ্ছা বলে চলে যায়। আলমারি থেকে তোয়ালে নিয়ে হাত মুখ ধোয়ার জন্য যায়। বিভোর বেরিয়ে যেতে রজনীও বের হয়। মাঝের ঘর পেরোলে রাকিবের ঘর। রজনী যেভাবে দরজা আটকে রেখে গেছিল তেমন নেই। রজনী হাসে। সে জানে এই কাজ তার মায়ের। অতি ছেলে ভক্ত মায়ের চোখে এত বড় অন্যায়ও বুঝি ধরা পড়েনি। রজনী আলগোছে ঘরের দরজায় ধাক্কা দেয়। তার ভাগ্য ভালো ছিল নাকি রাকিবের দুর্ভাগ্য ছিল জানা নেই। ঘরের দরজা খোলা রেখে এলোমেলো অবস্থায় বিছানায় পড়েছিল রাকিব। নেশা করে আসায় ঘুমাচ্ছিল সে। রজনী কয়েক সেকেন্ড অপলক তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। ঘৃণায় পুরো মন মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকে। শাড়ির আড়ালে থাকা হাতের দেশলাই বের করে পাশের টেবিলের উপর পড়েছিল একটা ওড়না। রজনী সেই ওড়নাটা তুলে নিয়ে খুবই সাবধানে রাকিবের মুখ বেঁধে দেয়। আলমারি থেকে শাড়ি এনে তার হাত পাও বেঁধে দেয়। নেশাগ্রস্ত হওয়ায় খুব একটা টের পায় না সে। নড়ে চড়ে আধার চোখ খুলে আবারও ঘুমিয়ে পড়ে। রজনী হাসে। মানুষ মৃত্যুর আগে বোধহয় এতই শান্তিতে ঘুমায়। রজনী চট করে পুরো ঘর পর্যবেক্ষণ করে। খাটের তলায় চেক করতেই পেয়ে যায় মদের বোতল। রজনী বোতল খুলে সেখানে থাকা সমস্ত তরল ঢেলে দেয় রাকিবের গায়ে। দয়ামায়া ছাড়াই মিনিট খানেকের মধ্যে আগুন ধরিয়ে দেয়। রাকিব ছটফট শুরু করে। মুখে বাঁধন থাকায় সে চিৎকার করতে পারে না, হাত পা খুলতে পারে না। রজনী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড কষ্টে দগ্ধ হতে দেখে রাকিবকে। মনে মনে তৃপ্তি পায় খুব। নিজের ভাইকে সে নিজ হাতে পুড়িয়ে দিল, অথচ তার কষ্ট হচ্ছে না, খারাপ লাগছে না, মায়া হচ্ছে না একটু। রজনী রাকিবের জ্বলন্ত শরীরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ভাবি, আমি আপনার সাথে হওয়া অন্যায়কে চাপা দিতে দেইনি। যে আপনাকে পুড়িয়ে দিয়েছে ঠিক সেও পড়ছে, আপনার মতোই কষ্ট পাচ্ছে। ওই বাড়িতে আর একটা অন্যায়ও হতে দিব না আমি। ভাবি, আপনার মতো যেন আর কেউ প্রাণ না হারায়। এই মানুষটা পুড়ে যাওয়ার সাথে সাথে একটা একটা করে অন্যায় পড়বে, কেবল তো শুরু। তার কথা শেষ হতে না হতেই পেছন থেকে হাত টেনে ধরে কেউ। এক টানে ঘর থেকে বের করে এনে রজনীকে নিজের আড়াল করে দাঁড়ায়। ঘরের ভেতরে একবার উকি দিয়ে রজনীর দিকে অবাক চোখে তাকায়। রজনীর চোখে আফসোসের ছিটে ফোটাও নেই। বিভোর কণ্ঠের অবাকতা ধরে রেখে বলে, ঠিক আছো তুমি? এটা কি করছো? জীবনে প্রথমবারের মতো সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছি। যে যার যোগ্য তাই করেছি আমি। বিভোর কি বলবে বুঝে ওঠে না। একবার রজনী আরেকবার তাকায় পুড়তে থাকা রাকিবের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে রজনীকে টেনে নিয়ে নিজেদের ঘরের ভেতরে রেখে দরজা আটকে দেয়। বাইরে এসে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে বিড়বিড় করে বলে,
এত ভয়ঙ্কর একটা কাজ কিভাবে করলো মেয়েটা? চেয়ারম্যান বাড়িতে রীতিমতো শোকের পাহাড় ধসে পড়েছে। সালেহা আহমেদ গলা ছেড়ে কাঁদছেন, কি বিদঘুটে লাগছে। রাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিভোর, রজনী, সালেহা আহমেদ, শম্পা আহমেদ, সুলেখা আহমেদ, পাপিয়া আহমেদ, সৃজনী সবাই মিলে কোনো রকমে রাকিবকে হাসপাতালে এনেছে। তবে হাসপাতালে আনার আগেই তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। রাকিবকে এই অবস্থায় দেখে বাড়ির সবার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সৃষ্টির বাপের বাড়ির লোকজনও থতমত খেয়ে গেছে। একই দিনে মেয়ে এবং মেয়ে জামাই দুজনেরই একই অবস্থা দেখে তারা কিছু বলতেই ভুলে গেছে। দুঃখ প্রকাশ করবে নাকি অবাক হবে ভেবে পায় না। রাকিবকে আইসিইউতে নেওয়ার পর থেকে শফিক আহমেদ চিন্তিত পায়ে পায়চারি করছেন। একটাই ছেলে তার, তারপরে তো তার ছেলেই সব কিছুর দায়িত্ব নিত। সেই ছেলের হঠাৎ এমন কি করে হলো? সৃষ্টিকে তো রাকিবই পুড়িয়েছে, কিন্তু তার গায়ে আগুন কে দিল? শফিক আহমেদ সরাসরি বিভোরের দিকে তাকান। বিভোর তখন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শফিক আহমেদকে এভাবে সন্দেহের দৃষ্টিতে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ে। স্বাভাবিকভাবেই বলে, ওভাবে তাকাচ্ছেন কেন বড় আব্বু? শফিক আহমেদের চোখে মুখে গম্ভীরতা ছড়িয়ে পড়ে। এগিয়ে গিয়ে বিভোরের সামনাসামনি দাঁড়িয়ে বলে, কাজটা তুমি করছো তাই না? সৃষ্টির গায়ে আগুন লাগানোর প্রতিশোধ হিসেবে তুমি রাকিবের গায়েও আগুন লাগিয়েছো। বিভোর একটু অবাক হয় না। সে জানতো এমনটাই হবে, তাই একটু বিচলিত না হয়ে জবাব দেয়, বড় আব্বু, কাজটা যদি আমার করা হতো তাহলে অনেক আগেই করতাম। আর বিশ্বাস করেন, কাজটা করলে আমিই বেশি শান্তি পেতাম। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমি কিছুই করিনি। ওখানে আপনার মেয়েও ছিল, চাইলে জিজ্ঞেস করতে পারেন। সে তো আর নিশ্চয়ই নিজের ভাইয়ের গায়ে আগুন দিবে না, বা কাউকে আগুন দিতে দেখলে চুপ থাকবে না, তাই না? শফিক আহমেদ ঘাড় বাঁকিয়ে মেয়ের দিকে তাকান। রজনী বেঞ্চে বসে মাথা দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। চোখের কোনো এক ফোঁটাও জল নেই, যেন তার কোনো কষ্টই হচ্ছে না। রজনীর এমন অনুভূতিহীন বিষয়টা ঠিক হজম হলো না শফিক আহমেদের। তবুও তিনি কিছু বললেন না। বিভোরকে তিনি চেনেন, জানেন তার স্বভাব সম্পর্কে। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই ডাক্তার এসে জানান রাকিব মারা গেছে। সালেহা আহমেদ সহ সব মহিলারা কান্না শুরু করেন। বাদ যায় না সৃষ্টির বাবা মাও। কথাটা শুনে রজনীর মনে হলো পৃথিবী পরিমাণ শান্তি কেউ তার হৃদয়ে ঢেলে দিয়েছে। নিজের পাষাণতা দেখে নিজেই ভীষণ অবাক হয় সে। আগে তো সে এত পাষাণ ছিল না। সে তো অন্যের কান্নায় কান্না করা মেয়ে, অথচ তার নিজের ভাই মারা গেছে শুনে তার কষ্ট লাগার বদলে আনন্দ হচ্ছে। রজনী চোখ বন্ধ অবস্থাতেই ঢোক গিলে মুহূর্তেই তাকে আগলে নিয়ে বসে বিভোর। তার মাথা রাখে নিজের প্রশস্ত বুকে। রজনী আলগোছে সেখানে মাথা রেখে ফিসফিস করে বলে, প্রথমবারের মতো আমি অনেক বড় অন্যায় করেছি, তবু আমার কষ্ট হচ্ছে না। আমার মন কি পাথর হয়ে গেল বিভোর ভাই? আমার একটুও কান্না পাচ্ছে না কেন? বিভোর রজনীর মাথায় হাত বুলিয়ে দেয়। রজনীর মতোই ফিসফিস করে বলে, আমার রজনীগন্ধার মন পাথর হবে কেন? তার মন ওই ফুলগুলোর মতোই নরমই আছে, কেবল অমানুষদের জন্য কষ্ট পাচ্ছে না। রজনী আর কিছু বলে না, চুপচাপ পড়ে থাকে বিভোরের বক্ষে। ক্লান্ত লাগে মন মস্তিষ্ক। বিভোরও চুপচাপ রজনীর মাথায় হাত বুলিয়ে দিতে ব্যস্ত। বাকি সবাই রাকিবের শোকে ব্যস্ত, কারোরই মন এদিকে নেই। সালেহা আহমেদ শব্দ করে কান্নায় শফিক আহমেদ ধমকে উঠলেন। সালেহা আহমেদ চমকে থেমে গেলেন। আঁচলে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করতে থাকে। শফিক আহমেদ পরিচিত একজন পুলিশ অফিসারকে কল করেন। লাশ যাতে 1 ঘন্টার মধ্যে পেয়ে যায় সেই ব্যবস্থা শুরু করে। তাদের কার্যক্রমের মধ্যে একজন নার্স এসে বলেন, সৃষ্টি আহমেদের বাড়ির লোককে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকায়। রজনীও মাথা তুলে ডাক্তারের দিকে তাকায়। সৃষ্টির বাবা নিজের পরিচয় দেন। নার্স বলেন, ওনার জ্ঞান ফিরেছে, তবে কি হবে তা বলা যাচ্ছে না। উনি বারবার রজনী নামের একজনকে ডাকছেন। রজনী তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়, ছুটে গিয়ে বলে, আমি আমি নার্স রজনীর পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে বলেন, আমার সাথে আসুন। বিভোর আসতে চাইলেও তিনি মানা করে দেন। রজনী চোখ দ্বারা আশ্বস্ত করে নার্সের সাথে ভেতরে যায়। সৃষ্টিকে একটা কেবিনে শুইয়ে রাখা হয়েছে, মুখে অক্সিজেন দেওয়া। চোখ মুখ হাত পা সব পুড়ে গেছে। রজনীর গায়ে কাঁটা দিয়ে ওঠে, শরীর রীতিমতো কাঁপতে শুরু করে। সৃষ্টির চোখের কোণ বেয়ে জল গড়ছে। নার্স বলে দিলেন 10 মিনিট সময় পাবেন দ্রুত কথা শেষ করতে। সৃষ্টি রজনীর দিকে তাকিয়ে আছে, চেয়েও কথা বলতে পারছে না। ঠোঁটগুলো কেবল তিরতির করে কাঁপছে। রজনী টুল নিয়ে কেবিনের পাশে বসে কোনো রকমে বলে, ভাবি কষ্ট হচ্ছে খুব। সৃষ্টি উত্তর দিতে পারে না। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সে পানির দিকে তাকিয়ে রজনীর কান্না আটকায় না, আপনা আপনি চোখ থেকে পানি পড়তে শুরু করে। সৃষ্টি অনেক কষ্টে তবে খুবই ধীর কণ্ঠে বলে, আমাকে বাঁচিয়ে আরও কষ্ট দিচ্ছ কেন রজনী? তখনই পুড়ে যেতে দিতে, আমি অন্তত একেবারে কষ্ট পেয়ে মরতাম।
আমি আর সহ্য করতে পারতেছি না রজনী, আমাকে মেরে ফেলো, এই কষ্ট আমি আর নিতে পারছি না। সৃষ্টি উত্তেজিত হয়ে পড়ে। রজনী অজান্তেই শক্ত করে সৃষ্টির হাত ধরে। সৃষ্টিও শক্ত করে ধরে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়। নার্সরা দ্রুত রজনীকে বের করে দিতে চাইলেও সৃষ্টির হাত থেকে হাত ছুটাতে পারে না। সৃষ্টি বিড়বিড় করে বলতে থাকে, আল্লাহ আমাকে শান্তি দাও, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। স্বামীর জন্য শেষ পর্যন্ত মৃত্যুর দরবারও পৌঁছাতে হলো। হে আল্লাহ, যে নারীর ফাঁদে পড়ে আমার স্বামী আমাকে পুড়িয়ে দিল, সে নারী কি এতই প্রিয় ছিল তোমার কাছে আল্লাহ? রজনী যেন সবগুলো কথা স্পষ্ট বুঝতে পারে। বুকের ভেতরটা ধকধক করতে থাকে। নার্সরা অনেক কষ্টে রজনীর হাত ছুটিয়ে দেয়। সৃষ্টি বিড়বিড় করে কালেমা পড়তে শুরু করে। মিনিট খানেক বাদেই সব নীরব হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। সৃষ্টির ছটফটানো বন্ধ হয়ে যায়। চোখের কোণ বেয়ে তখন 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছে। চোখটা খোলাই থেকে যায়। রজনী 2 পা পিছিয়ে গিয়ে বসে পড়ে। অজান্তে একটা চিৎকার দিয়ে কান্না করে ওঠে। বিভোর হুড়মুড় করে ঢুকে পড়ে। এক পলক কেবিনের দিকে তাকিয়ে মেঝেতে বসা রজনীর পাশে বসে। রজনী হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিভোর শক্ত করে জড়িয়ে ধরে। নার্সরা সৃষ্টির চোখ বন্ধ করে দিয়ে মুখ ঢেকে দেয়। ছোট্ট করে বলে, আপনারা বাইরে যান। বিভোর রজনীকে টেনে তুলে বাহিরে নিয়ে যায়। সবাই জিজ্ঞাসা করলে বিভোর লুকায় না, সত্যিটাই বলে দেয়। দুবারই লোকজনই কান্নায় ফেটে পড়ে। সুজন নির্বাক হয়ে বসে থাকে। কে কাকে রেখে কাকে সামলাবে বুঝে আসে না। রজনী থামছেই না। বাচ্চাদের মতো বিভোরকে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। কত শত স্মৃতি এই মানুষটার সাথে, কত শত গল্প, আড্ডা, স্নেহা, মায়া ছিল। ভাবি হয়ে বোনের মতো ভালোবাসা দিয়েছে সেই মানুষটা অকালে ঝরে গেল, তাও কিনা কত কষ্ট সহ্য করে। আহা জীবন। রাকিবা সৃষ্টির জানাজা হলো পরের দিন সকাল 10টার মধ্যে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। রিফাকে নিয়ে ওর মামা মামি রোকসানাও এসেছে। রাতে কল দিয়ে সজল আহমেদ সব জানিয়েছেন এবং ভোরবেলা মেয়েকে একটু দিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আদিব স্নেহাও এসেছে। রিন্তিকে আনা হয়নি, ওর অবস্থা এমনিতেই ভালো না। এর মাঝে এসব জানিয়ে আরও হতাশ করতে চায়নি। রজনী গত রাত থেকে একভাবেই বসে আছে। সারা রাত বাড়ির কেউ ঘুমায়নি, শুধু কেঁদেছে। রজনী অবশ্য সৃষ্টির লাশের পাশে বসে কোরআন পড়েছিল। ওর সাথে আরও কজন মেয়েও পড়েছে। রজনী হাসপাতাল থেকে ফিরে একটুও কাঁদেনি, শুধু চুপচাপ রোবটের মতো পড়েছিল। বিভোর, সুজন আরও কয়েকজন লোক মিলে 2টো কবর খুঁড়েছে। মরা বাড়িতে যে যত কাজ থাকে তা কেবল সেই বাড়ির মানুষই জানে। বিভোর সব দিক সামলানোর সাথে সাথে মাঝে মাঝে এসে দেখে গেছে রজনীকে। মেয়েটা একদম শান্ত হয়ে আছে। আপাতত দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নেই। সব শেষ করে ঘরে এসে দেখে রজনী বিছানায় হেলান দিয়ে বসে আছে। পরনের শাড়ি, তবে এলোমেলো অবস্থা। বিভোর ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় বসে। রজনীর তাতেও কোনো হেলদোল দেখা যায় না। বিভোর গলা পরিষ্কার করে বলে, মেম্বার কাকার বাড়ি থেকে তো খাবার দিয়ে যাওয়ার কথা ছিল, দিয়ে যায়নি কেন? রজনী রোবটের মতো জবাব দেয়। দিয়ে গেছে। খেয়েছো কিছু? না। বিভোর দীর্ঘশ্বাস ফেলে। একটু এগিয়ে রজনীকে টেনে কাছে আনে। রজনী তাকায় সরাসরি। বিভোর রজনীর 2 গাল হাতের আজলে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। নরম স্বরে বলে, রজনীগন্ধা এত সহজে ভেঙে পড়লে হবে? বড় ভাবির চলে যাওয়াটা কষ্টের, কিন্তু তুমি এইভাবে ভেঙে পড়লে কি বড় ভাবি চলে আসবে? আসবে না। তুমি তো অপরাধীকে শাস্তিও দিয়েছো। এখন তোমার উচিত ভাবির জন্য দোয়া করা। অপরাধীকে এখনো শাস্তি দেওয়া হয়নি। বড় ভাইয়ার এই কাজের পেছনে ওই স্বাস্থ্য আপারও হাত আছে বিবর ভাই। ওনাকে শাস্তি না দেওয়া পর্যন্ত দম নেই আমার, শান্তি পাবো না আমি। বিভোর একটু চমকে উঠে বলে, কি করবা আবার? রজনী হাসে। এই হাসিতেই যেন তার সমস্ত উত্তর দেওয়া আছে। বিভোর গোপনে দীর্ঘশ্বাস ফেলে। কি একটা বউ থেকে তার কি বউ হয়ে গেল। ছিল কোমল প্রাণ, হয়ে গেছে নিষ্ঠুর মনের। তার মতো দিন দিন অন্যায়ের ছায়ায় জড়িয়ে যাচ্ছে। এর পরিণতি যে মোটেও সুখকর নয়। তা কিভাবে বোঝাবে এই মেয়েকে? রজনী হয়তো বোঝে বিভোরের মনের কথা। আগের মতো হেসে সে বিভোরের আরেকটু কাজ ঘেঁষে 2 হাতে বিভোরের গালে হাত রাখে। নিচু স্বরে বলে, আপনার বউ আপনার ছোঁয়া পেয়েছে বিবর ভাই। ন্যায় অন্যায়ের জ্ঞান তার আছে, তবে অপরাধের কোনো ক্ষমা এই মুহূর্তে সে করবে না। তা তো বুঝেইছি, কিন্তু গতকাল রাকিব ভাইয়ের গায়ে আগুন দিয়ে দাঁড়িয়েছিলে কেন? যদি কেউ দেখতো কি হতো? রজনী তাচ্ছিল্য করে হেসে বলে, এখনো নিজের পরিবারকে ঠিক মতো চেনেননি। ওরা নিজেদের সন্তানের সাথে কোনো রকম কিছু হতে দিবে না। ওরা সবাই জানে সৃষ্টি ভাবির সাথে কি হয়েছে, তবুও তো রাকিব ভাইয়ের বিরুদ্ধে একটা কথাও বলেনি। নিজেরা তাদের ছেলেকে নিরাপদে রেখেছে, একটা থাপ্পড় অবধি দেয়নি, নিজেদের দোষটাও মেনে নেয়নি। আমিও তো তাদেরই মেয়ে। এক সন্তানকে মারার অপরাধে আরেকজনকে জেলে দেওয়ার মতো কাজ এরা করবে না। হাজার হলেও আমি ছাড়া তাদের আর কোনো সন্তান নেই। তাছাড়াও আমি তো ফেঁসে যাব, জেলে যাব, এসব ভাবিনি। আমি শুধু তা করেছি যা করতে আমার মন চেয়েছে।
বিভোর রজনীর মুখের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ, তারপর বসা থেকে উঠে টেবিলের সামনে দাঁড়ায়। পকেট থেকে টুপি বের করে টেবিলে রাখতে রাখতে বলে, বোকা রজনীগন্ধার বুদ্ধি এসেছে মাথায়, কবে জানি আমাকেও মেরে দেয়। মেরেছি তো অনেক আগেই জনাব, আর মারবো না। দিন শেষে রজনীগন্ধার তার বিভোর সাহেবকে যে প্রয়োজন। রজনীগন্ধার প্রেমে গন্ধে মুগ্ধ হওয়ার জন্য বিভোর সাহেব না থাকলে রজনীগন্ধা কিভাবে প্রতিদিন নতুনভাবে বাঁচবে? সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত, ঠান্ডা পড়ায় গায়ে চাদর জড়িয়ে দাঁড়িয়েছিল রজনী। বিভোর দুপুরে তাকে জোর করে অল্প একটু খাইয়ে দিয়ে কোথাও বেরিয়েছিল। ফিরতে হয়তো রাত হবে, সঠিক জানে না। সে ঘরে একা একা দম বন্ধ লাগছিল বলে ছাদে এসে দাঁড়িয়েছে, মন দিয়ে ভাবছে কিছু। সে সময় সৃজনী আসে, রজনীকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, একা একা এখানে কি করছিস? ঠান্ডা লাগছে না? রজনী এক পলক তার দিকে তাকিয়ে আবারও সামনে তাকায়, ছোট্ট করে বলে, অল্প লাগছে। সৃজনী পাশে এসে দাঁড়ায়, কতক্ষণ চুপ থেকে রজনীর মুখের দিকে তাকিয়ে থাকে। রজনী নিচ থেকেই বলে, কিছু বলবা আপা? একটা সত্যি কথা বলবি রজনী? মিথ্যা বলি না আমি। সৃজনী মাথা নাড়ায়, কণ্ঠস্বর নিচু করে শুধায়, বড় ভাইয়ের গায়ে আগুন দিয়েছে কে? যখন সবাই বড় ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল তখন তুই ঘরের ভেতর ছিলি। এরপর তো মেজো ভাই আমাকে পাঠিয়েছিল দরজা খুলে দিতে। তুই আটকে ছিলি কিভাবে? বড় ভাইয়ের এই অবস্থা কি কোনোভাবে সত্যি সত্যি মেজো ভাই করেছিল? রজনী একটু চমকায় না, মিথ্যাও বলে না, খুব সাবলীলভাবে জবাব দেয়, না, উনি কিছুই করেননি। আমি বড় ভাইয়ের গায়ে আগুন লাগিয়েছিলাম। উনি আমাকে বাঁচাতে ঘরে আটকে দিয়েছিলেন। সৃজনী যেন আকাশ থেকে পড়ে। সে অনুমান করেছিল বিভোরকে নিয়ে, কিন্তু রজনী এই কাজটা করতে পারে সে কল্পনাতেও আনেনি। রজনী মিথ্যা বললে তার গলার কম্পনে টের পাওয়া যায়। সৃজনী মেনে নেয় রজনী সত্যি বলছে, কিন্তু হজম করতে পারে না। উত্তেজনা একটু জোরে বলে বসে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে রজনী? কি করেছিস সেটা? তুই কিভাবে নিজের ভাইয়ের গায়ে আগুন দিলি? এত বড় একটা কাজ কিভাবে করলি? রজনী শান্ত দৃষ্টিতে তাকায়, তবে জবাব দেওয়ার আগেই কেউ তার হাত টেনে ধরে। রজনী সৃজনী তাকিয়ে দেখে সামনে সালেহ আহমেদ দাঁড়িয়ে আছেন, তার চোখে মুখে স্পষ্ট ক্রোধের ছাপ। রজনী এবারও চমকায় না, তবে সৃজনী ভয় পায়। আমতা আমতা করে কিছু বলতে চাইলেও বলার সুযোগ পায় না। সালেহ আহমেদ রজনীকে টেনে নিয়ে নিচে নেমে যান। আগে রজনী আর রিফা যে ঘরে থাকতো সেই ঘরে যায়। ঘরে নিয়ে গিয়ে কোনো কথা ছাড়াই বসিয়ে দেয় এক থাপ্পড়। রজনী ছিটকে পড়ে, তার গাল জ্বালা করতে শুরু করে। বুঝতে পারে তার মা তার উপর সমস্ত শক্তি প্রয়োগ করেই থাপ্পড়টা দিয়েছে। রজনী চোখ বন্ধ করে হজম করার চেষ্টা করে, গালের সাথে সাথে আঙ্গুলের ছাপ পড়ে যায়। রজনী কোনো প্রকার প্রতিক্রিয়া না করে সালেহ আহমেদের দিকে তাকায়। সালেহ আহমেদ রজনীর দুবাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে ক্রোধান্বিত স্বরে বললে, তুই মানুষ নাকি অন্য কিছু? তোর মনে মায়া দেওয়া নেই? কি করে পারলি নিজের মায়ের পেটের ভাইকে আগুন দিয়ে জ্বালিয়ে মারতে? তোর হাত কাঁপে নাই? তোরই তো রক্তের, তোর তবুও কলেজা লাগে নাই? রজনী নিজের বাহু থেকে হাত সরিয়ে ভীষণ শীতল কণ্ঠে জবাব দেয়, লাগে নাই আম্মা। লাগতো যদি আপনার ছেলে মানুষ হতো তাহলে ঠিকই লাগতো, কিন্তু সে তো মানুষ ছিল না। তাই আমার একটুও খারাপ লাগেনি, কষ্ট লাগেনি, এমনকি হাতটাও কাঁপেনি আমার। রজনী, কি চেঁচিয়ে সবাইকে জানাতে চাচ্ছেন? তাহলে ঘরের মধ্যে আনছেন কেন? আব্বার কাছে চলেন। আপনার ছেলেরে মারছি বলে আপনার এত রাগ ক্রোধ আমার উপর পড়তেছে না? আমার সৃষ্টিভাবিও তো কারো না কারো মেয়ে ছিল। কই, সৃষ্টিভাবির সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তো কিছু বলেননি। নিজের বুকে হাত রেখে বলতে পারবেন যে এত বড় অন্যায় একটা কাজের আপনি আপনার ছেলেকে সামান্য একটা থাপ্পড় দিয়েছেন? পারবেন বলতে? এগুলো ছাড়াও আপনার ছেলে দিনের পর দিন ভাবির উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, বউ রেখে বাইরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। কোনোদিন নিজের ছেলেকে কিছু বলেছেন? সত্যি কথা কি জানেন আম্মা? বড় ভাইয়া আর ভাবি দুজনের মৃত্যুর জন্য দায়ী আপনি আর আব্বা। আপনারা যদি নিজেদের ছেলেকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতেন তাহলে আজ কিচ্ছু হতো না। এখন আমারে মারলেও আর কিচ্ছু পাল্টাবে না। বড় ভাইকে মেরে আমি কোনো অন্যায় করিনি। যা আপনারা করতে করেনি কিংবা করতেন না তা আমি করেছি। সমাজ থেকে একটা কীট তাড়িয়েছি, আর এতে যদি আমার জেলেও যেতে হয় আমি তাতেও নিজেকে সুখী মনে করব। একদমে কথাগুলো বলে থামে রজনী। সালেহ আহমেদ মেয়ের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, চোখের সেই ক্রোধটা এখন আর নেই। রজনী বড় বড় দুটো শ্বাস নেয়। সালেহ আহমেদকে পাশ কাটিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বাইরে তখন সৃজনী দাঁড়িয়েছিল, ভীষণ অবাক হয়ে তাকিয়েছিল রজনীর দিকে। রজনী সৃজনীর কাছে দাঁড়িয়ে বলে, একটু বের হবে? সৃজনী মাথা নাড়ায়। দুজনে একসাথে বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তায় হাঁটতে শুরু করে।
দুজনাই নীরব নিশ্চুপ। মূলত সৃজনী কি বলবে তাই ভেবে পায় না। রজনীর বলা প্রত্যেকটা কথাই তো সত্য। বড় আব্বা বড় আম্মা তো বড় ভাইকে সঠিক শিক্ষা দেননি, কখনো তার অন্যায়ের জন্য তাকে শাসনও করেনি। আপন মনে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পেছন থেকে রিফা জোরে ডাকে। রজনী আর সৃজনী দাঁড়িয়ে যায়। পিছে তাকিয়ে দেখে রিফা আর রোকসানা ছুটে আসছে। কাছাকাছি আসতে রিফা স্বাভাবিকভাবে বলে, কোথায় যাচ্ছ তোমরা এই সময়? উত্তরটা সৃজনী দেয়, কোথাও না, ভালো লাগছিল না, তাই একসাথে একটু হাঁটতে বের হলাম। তোরাও যাবি? রুকসানা একটু দুঃখী গলায় বলে, বাড়ির যা অবস্থা তাতে তো পুরো গ্রাম ঘুরে দেখা সম্ভব না, তাই আপাতত চলো তোমাদেরই সাথে যাই। সৃজনী আসো বলে আবার রজনীর সাথে পায়ে পা মিলিয়ে হাঁটা শুরু করে। সবাই চুপচাপ। রিফা সৃজনীকে টেনে পিছন দিয়ে নিজে রজনীর পাশে হাঁটে। নিচু স্বরে শুধায়, ভালো আছিস রজনী? রজনী হাসে। প্রশ্ন সহজ, সে তো সত্যি ভালো ছিল। বিভোর ভাইয়ের সাথে সে সুখী ছিল। বিভোর ভাই এখনও আছে, তার সুখও আছে। তবে মাঝের এই পরিস্থিতির জন্য তার কি জবাব দেওয়া উচিত? রিফা অস্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। রজনী বরাবরের মতোই রিফার কাজ ঘেঁষে আসে। একটা হাত শক্ত করে ধরে বলে, তুই ভালো আছিস তো রিফা? এখনো খুব কষ্ট পাস? রিফাও হাসে, তবে চট করেই বলে, হুম, কষ্ট আর পাই না, তবে ভালো আছে কিনা জানা নেই। কিশোর জীবনের প্রথম আবেগ, ভালো থাকতে তো একটু সময় লাগবে। তবে আমি কিন্তু একদমই কিচ্ছু মনে রাখিনি। তোদের সুখী দেখলেই আমার শোক। রজনী কিছু বলে না, শুধু হাসে। সে জানে মেয়েটা বোন হিসেবে তাকে খুব ভালোবাসে। মাঝের সময়টা দুঃস্বপ্নের মতো ছিল, তবে রিফার দিক থেকে দেখলে সেও তো ভুল ছিল না। ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখলে তো কষ্ট হবেই হবে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আচমকা সামনে পড়ে যায় নীলুফা। রজনী থমকায়, হাঁটা থামিয়ে দেয়। নীলুফার চোখে মুখের অবস্থা করুণ। রজনী চোখের সামনে জলজল করে সৃষ্টির শেষ মুহূর্তের আর্তনাদ, ভেতরটা জ্বলে ওঠে রাগে। রিফার হাত ছেড়ে সরাসরি নীলুফার সামনে দাঁড়ায়। নীলুফা তাকিয়ে থাকে রজনীর দিকে। রজনী হুট করে গায়ের সমস্ত শক্তি দিয়ে পরপর 3টা থাপ্পড় লাগিয়ে দেয়। আকস্মিক এই ঘটনায় সবাই হতভম্ব। হঠাৎ করে যে রজনী থাপ্পড় দিয়ে বসতে পারে তা কারোরই ধারণায় ছিল না। নীলুফার ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। রজনী আরেকটা থাপ্পড় দিতে গেলে রিফা সৃজনী টেনে ধরে তাকে। নীলুফার সামনে থেকে সরানোর চেষ্টা করে। রজনী দাঁতে দাঁত চেপে বলে, ছাড় রিফা। রিফা বা সৃজনী কেউই ছাড়ে না। রিফা আতঙ্কিত কণ্ঠে বলে, কি করছিস? মারছিস কেন ওনাকে? ও যা করছে তাতে ওরে কেটে টুকরো টুকরো করে জলে ভাসালেও আমার গা জুড়বে না। নোংরা মহিলা কোথাকার। এটা রাস্তা রজনী, লোকজন কি বলবে? রজনী আরো ক্ষেপে ওঠে। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলে, লোকজন কি বলবে, কি বলবে? এদের মতো বেহায়াদের লোকজন কিছু বলে না কেন? আমি যখন ওর বেহায়ামো নোংরামোর জন্য কিছু করছি তখন লোকজন আমাকেই বলবে। বলুক, আমার কিচ্ছু যায় আসে না। এই মহিলাকে দেখলেই আমার মাথায় আগুন লেগে যায়। শেষ মুহূর্তে বড় ভাবির করুণ মুখ আর আর্তনাদ মাথার মধ্যে বাজতে থাকে। আজ এই নোংরামোর জন্যই বড় ভাবি আমাদের মধ্যে নেই। এর দেখলেই আমার ওর মুখে থুতু মারতে ইচ্ছে করে। নীলুফা জ্বলন্ত চোখে তাকিয়ে থাকে। রজনীর কথা শেষ হতেই ধমকে ওঠে, দয়া করে গ্রহণ করো, মুখ সামলে কথা বলো রজনী। ভুলে যেও না আমি তোমার বড়। ভুলে গেলাম, কি করবেন? ফোঁস করে শ্বাস নিতে নিতে বলে। নীলুফা কিছু বলতে গেলেই হাজির হয় বিভোর। রজনীকে এভাবে তেড়ে থাকতে দেখে সে আগে রজনীর কাছে ছুটে যায়। ব্যস্ত গলায় শুধায়, কি হয়েছে? রজনী জবাব দেয় না, বড় বড় শ্বাস নেয়। নীলুফা নিজের জায়গায় না দাঁড়িয়ে যেতে যেতে বলে, নিজের বেয়াদব বউকে জিজ্ঞেস করে। রজনী এবার আরো ক্ষেপে যায়। তেড়ে যেতে যেতে বলে, কে বেয়াদব? বিভোর হাত টেনে ধরে সৃজনীর দিকে তাকিয়ে বলে, তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। সৃজনী মাথা নাড়ায়। রিফা আর রুকসানাকে নিয়ে বাড়ির পথে হাঁটা লাগায়। বিভোর রজনীকে টেনে কাছে আনে, মুখোমুখি দাঁড় করিয়ে দুগালে হাত রাখে। রিফা কিছু দূর এগিয়ে গিয়ে একবার পিছে ফিরে দেখে। এই দৃশ্য দেখে ফাঁকা ঢোক গিলে যত দ্রুত সম্ভব হাঁটা শুরু করে, পিছু ফেরা যাবে না। সৃজনী রুকসানা দুজনেই তা খেয়াল করে। বিভোর রজনীকে কাছাকাছি এনে রজনীর মুখে ফু দেয়, শান্ত স্বরে আওড়ায়, সব জায়গায় খেবা ষাঁড়ের মতো ছুটলে হবে? আমার অনুপস্থিতিতে খবরদার পাকামো করবে না। আজ যা করেছো আর কখনো করবে না। রজনী রাগ গিয়ে পড়ে এবার বিভোরের উপর। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এখন কি ওকে ছেড়ে দিতে বলতেছেন? বড় ভাইয়ার মতো আপনারও দরদ উতলায় পড়তেছে না? ভালোবাসা আসতেছে? বিভোর হা হয়ে যায়। রজনী রেগে গিয়ে উল্টাপাল্টা বকছে দেখে আর কথা বাড়ায় না। রজনীর হাত ধরে হাঁটা শুরু করে। রজনী জিদ দেখিয়ে বলে, ছাড়েন, যাব না আমি আপনার সাথে। তাহলে কার সাথে যাবে?
রাস্তায় যাকে পাবো তার হাত ধরে চলে যাব। বিভোর ঘাড় বাঁকিয়ে তাকায়, কণ্ঠস্বর গম্ভীর করে বলে, এত বড় কলিজা কার আছে যে বিভোরের বউয়ের হাত ধরে নিয়ে চলে যাবে? আর তুমি পারবা যেতে? আলবাত পারবো। বিভোর সাথে সাথেই রজনীর হাত ছেড়ে দেয়, হাঁটা থামিয়ে দুহাত বগল দোবা করে দাঁড়ায়, সহজভাবে বলে, যাও। রজনী থতমত খেয়ে যায়। হুট করে সুর বদলানো দেখে চোখ পিটপিট করে। তার রাগ কমে গেছে, কিন্তু বিভোরের চোখে মুখ দেখে আর তার পিছু ফিরে হাঁটার সাহস হয় না, বরং মুখ বাঁকিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, আপনার কথা মতো আমি যাব আমার সুবিধা মতো। ব্যাকপ্যাক, টাকা পয়সা, সোনাদানা সব নিয়ে ভেগে যাব। খালি হাতে গিয়ে লাভ কি? আমার বাপের সম্পত্তি কি আপনাকে একা দিয়ে যাব? কখনো না। রজনীর কথায় বিভোর ঠোঁট কামড়ে হাসে। রজনী আগে আগে হাঁটছে, পিছন থেকে বিভোর গলা পরিষ্কার করে বলে, তোমার বাপের বড় সম্পত্তি আমার দখলে, তাহলে বাকিটা তোমাকে আর তোমার ওই হাত ধরে চলে যাওয়া লোকটাকে দান করলাম। সুখী হও। রজনী ভ্রু কুচকায়, পিছু ফিরে দেখে বিভোর স্বাভাবিকভাবেই হাঁটছে। এত বড় কথা বলে লোকটা এত শান্তিতে হাঁটছে। ফুঁসে উঠে রজনী, তবে কিছু না বলে ধূপধাপ হাঁটতে থাকে। বিভোর তখনও হাসছে। মেয়েটা কেমন, এখনই রাগ করছে, আবার নরম হচ্ছে, আবার বোকার মতো রেগে যাচ্ছে, ফুঁসে উঠছে। বিভোর শ্বাস নিয়ে বিড়বিড় করে বলে, আমার রজনীগন্ধা। রাকিব বা সৃষ্টি মারা যাওয়ার 5 দিন পর থেকেই সবার জীবন আবার আগের নিয়মে চলতে শুরু করে। বাড়ির দুটো মানুষ মারা গেছে বলেই তো আর কারো জীবন থেমে থাকবে না। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আগের মতোই সুজন সৃজনীকে কোচিংয়ে দিয়ে আবার চলে যায়। সৃজনী কাঁধ থেকে ব্যাগ রাখতেই একটা ছেলে হুড়মুড় করে তার বেঞ্চের সামনে দাঁড়ায়। সৃজনী একটু থতমত খায়, বড় বড় চোখে তাকায় ছেলেটার দিকে। ছেলেটা তাকে অবাক করে দিয়ে বলে, সৃজনী জবাব দেয় না। একটা অপরিচিত ছেলে এসে হুট করে এমন প্রশ্ন করলে অবশ্যই অবাক হওয়াটাই স্বাভাবিক। সৃজনী ছেলে বিষয়ক ঘটনায় খুব কমই পড়েছে, তাই প্রথমবার এসে একটু ভয়ও পেল। ছেলেটি জবাব না পেয়ে আবারও শুধায়, কথা বলছেন না কেন? কোথায় ছিলেন? সৃজনী প্রশ্নের জবাব না দিয়ে প্রশ্ন করে, আপনি কে? ছেলেটার এতক্ষণের অস্থিরতা কমে যায়, একটু শান্ত হয়। দৌড়ে আসে, সে হাঁপিয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ডান হাতের শার্টে কপাল মুছে বলে, আমি রাফিদ। ও, আমি তো আপনাকে চিনি না। রাফিদ নামে ছেলেটা বড় বড় দুটো শ্বাস নিয়ে বলে, কখন আশেপাশে তাকালে চিনতেন, আসেননি কেন এই কদিন? সৃজনী নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বলে। রাফিদ দমে যায়। আপনাকে কেন বলবো? আমি আপনার সিনিয়র, তাই আমার প্রশ্নের জবাব দেওয়াটা ভদ্রতার মধ্যে পড়ে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করাটা কোনো সিনিয়রের অধিকারের মধ্যে পড়ে না। এই মেয়েকে সে সবসময় শান্ত ভেবেছিল, কিন্তু এই মেয়ে ততটাও শান্ত না। সে দীর্ঘশ্বাস ফেলে সামনের বেঞ্চে বসে, দৃষ্টি সরাসরি সৃজনীর দিকে রেখে বলে, আসেননি কেন? সৃজনী বুঝলো ছেলেটা তেরা, না শুনে যাবে না। আর সুজন ভাই একবার যদি একে এখানে দেখে তাহলে এটার হাত পা কালগুড়ো অবস্থায় পাওয়া যাবে। তাই ব্যাগ থেকে বই বের করতে করতে বলে, আমার বড় ভাইয়া আর বড় ভাবি মারা গেছেন, তাই আসেনি। রাফিদ ভ্রু কুচকায়, অবুজের মতো প্রশ্ন করে, একসাথে কেমনে? সৃজনী গম্ভীর দৃষ্টিতে তাকায়। রাফিদ বুঝতে পারে প্রশ্নটা সঠিক না, তাই কথা এড়াতে বলে, সরি, আসলে ওইভাবে ভাবিনি। ইটস ওকে, আর কিছু বলার না থাকলে যান। আপনার সাথে যে ছেলেটা আসে উনি কে হয়? এইটা দিয়ে আপনার কি কাজ? জিজ্ঞাসা করেছি, উত্তর দেন, চলে যাব। আমার ভাই। রাফিদের চোখ মুখ জলজল করে ওঠে। সৃজনী খেয়াল করে এড়িয়ে যায়। রাফিদ আর কথা না বাড়িয়ে চলে যায়। মিনিট খানেক বাদে পড়ানো শুরু হয়ে যায়। সৃজনী একবার দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পড়ায় মন দেয়। পড়া শেষ হয়ে বের হবার সময় আবারও হাজির হয় রাফিদ। এবার তাকে ভীষণ নার্ভাস মনে হয়। সৃজনী ভ্রু নাচিয়ে শুধায়, আবার কি? কিছু বলার ছিল। সৃজনী ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলে, আমার ভাইয়া এখনই চলে আসবে। আপনার সাথে দেখলে কাল আর আপনার হাড় হাড্ডি কিচ্ছু পাওয়া যাবে না। সৃজনী কথা শেষ করে পাশ কাটিয়ে চলে আসতে নিলে রাফিদ বলে ওঠে, সৃজনী, আমি আপনাকে ভালোবাসি। সৃজনী থমকে দাঁড়ায়। পিছু তাকাতে রাফিদ সৃজনীর চোখে চোখ রেখে বলতে শুরু করে, আমি আপনাকে চিনি সেই প্রথম দিন থেকে, যখন আপনি কলেজে আসেন। ভালো তো অনেক মেয়েকেই লাগতো, কিন্তু আপনাকে দেখার পর অজান্তেই হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়ার কারণটা আমার আজও অজানা। আমি তো এতগুলো দিন আপনাকে শুধু দেখেই গিয়েছি। আপনাকে দেখলে যে সুখ সুখ অনুভূতি হয়, এই অনুভূতির সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি। কাউকে দেখেই আমার হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়নি। আমি জানি না ভালোবাসার সংজ্ঞা কি,
কিন্তু গত 5 দিন আপনার কোনো খোঁজ না পেয়ে আমার হৃদয়ে যে ঝড় উঠে গেছে। আপনাকে হারিয়ে ফেলার ভয়ে দিনরাত কুঁকড়ে উঠেছি। এই অনুভূতির নাম আমি জানি না। আমি আপনাকে ভালোবাসতে চাই সৃজনী, আগলে রাখতে চাই, যত্নে রাখতে চাই। আপনাকে বিশ্বাস করেই, ভরসা করেই, আপনার হাতে হাত রেখেই পার করতে চাই ভবিষ্যতের আরো 40 বছর। হবেন আমার সৃজনী, ভালোবাসবেন আমাকে। সৃজনীর গায়ের লোম দাঁড়িয়ে যায়। রাফিদের চোখের গভীরতায় তার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, বড় বড় শ্বাস নিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজায়, চোখের পলক ফেলে ঘন ঘন। রাফিদ হাসে। সৃজনী দ্রুত পায়ে চলে যেতে নিলে রাফিদ চেঁচিয়ে বলে, আমি অপেক্ষা করব আপনার ভালোবাসার। আপনার পিছু আমি ছাড়ব না। প্রথম প্রেম আমার, না পেলে যে জীবন বৃথা। সৃজনী আর শোনে না, ব্যস্ত পায়ে বের হয়ে যায়। বাইরে সুজন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সৃজনীকে আসতে দেখে বলে, কেউ কিছু বলেনি তো তোকে? অপরিচিত কাউকে ভরসা করবি না, কিছু বললে আমাকে এসে বলবে। সৃজনী মাথা নাড়ায়। পুরো রাস্তায় মাথায় কেবল রাফিদের কথাই ঘোরে। একবার ভাবে সুজনকে বলে দিবে, পরক্ষণেই ভাবে মানুষের মুখের কথা মিথ্যা হলেও চোখের কথা তো মিথ্যা হয় না। রাফিদের চোখের গভীরতায় স্পষ্ট বলে দেয় ছেলেটা তাকে কতখানি ভালোবাসে। রিফা মামার বাড়ি ফিরে এসেছে। বাড়ির এই পরিস্থিতিতে তার আরও দম বন্ধ লাগে। তার জন্য দূরে থাকাই শ্রেয়। তাছাড়াও সে এখন এখানে কোচিং করে, তাই চাচ্ছে মাধ্যমিক পর্যন্ত এখানেই থাকতে। এই কয়দিন রুকসানাও রিফার সাথে রিফাদের বাড়িতেই ছিল। আজ দুজনকে তার মামা গিয়ে নিয়ে এসেছে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ঘুমিয়েছিল। একবারে সেই ঘুম ভাঙে বিকালের পর। আজ তাদের আর কোচিং যাওয়া হবে না, তাই দুজনে বের হয় হাঁটতে। গায়ে শাল জড়িয়ে নিয়ে দুজনেই টুকটাক গল্প করতে করতে এগোতে থাকে। সেই মাঠের সামনে আসতে রিফার মনে পড়ে আহসানের কথা। অজান্তে একবার পুরো মাঠে চোখ বুলায়। আহসান কোথাও নেই। সেও চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকাতে গেলেই সামনে হাজির হয় আহসান। হঠাৎ করে এভাবে সামনে আসায় রিফা আর রুকসানা দুজনেই চমকায়। আহসান গম্ভীর স্বরে বলে, কোথায় ছিলেন? রিফা থতমত খায়। মিনিট খানেক লাগে নিজেকে সামলাতে। নিজেকে সামলে নিয়ে সে বলে, আপনাকে কেন বলবো? আমাকে বলবেন না? তাহলে কাকে বলবেন? যাকে আমার মন চাইবে তাকে বলবো। আহসান আরেকটু এগিয়ে আসে। দুজনের মাঝে দূরত্ব কমে। রিফা হকচকিয়ে পিছে যাওয়ার চেষ্টা করলে আহসান হাত টেনে ধরে। রিফা ড্যাব ড্যাব করে তাকায়। আহসান আগের মতোই গম্ভীর করে বলে, মন কি আমাকে চাই না মিস, এইটুকুনি? রিফা হাত ছাড়িয়ে নেয়। মাঝের দূরত্ব বাড়িয়ে বলে, আপনাকে চাওয়ার কোনো কারণ আছে? নেই। না। তার মানে মন আমাকে চাই না? না, চাই না। আহসান পকেটে হাত গুজে দুপা পিছিয়ে দাঁড়ায়। রিফার দিকে সরাসরি তাকিয়ে বলে, কতকাল আর চাইবে না? এইটুকু তো জীবন। এককালে এই মন এই আহসানকেই চাইবে, খুব বেশি করে চাইবে, গভীরভাবে চাইবে। রিফা চমকায়। আহসানের কণ্ঠে আত্মবিশ্বাস। রিফা বোঝে না এই ছেলের মাথায় কি চলে। হঠাৎ এসব কথা বলার মানেই বা কি? রুকসানা হাত চেপে ধরে বলে, এতদিন জানতাম আপনি অভদ্র, এখন জানলাম আপনার মাথায় সমস্যা। ডাক্তার দেখান। আহসানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আহসান পেছন থেকে বলে, আপনার জন্য আমি অসভ্য, অভদ্র, পাগল হতেও রাজি। রিফা চোখ মুখ কুচকে বলে, তাহলে পাগলই হয়ে যান। আহসান রিফার যাওয়ার পানে তাকিয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে ভাবে রিফার কথা। এইটুকু একটা মেয়ে, এই কয়দিনের পরিচয়, অথচ মেয়েটা জীবনের অনেকটাই জুড়ে গেঁথে গেছে কিভাবে? পরক্ষণেই ঠোঁট গোল করে আওড়ায়, এইটুকু বাচ্চা একটা মেয়ে আহসানকে পাত্তা দেয় না। ইস, এটা কি বলার কথা? এই যে মেয়ে চাচ্ছেন যখন আমি পাগলই হইলাম। এরপর উল্টো ঘুরে শীষ বাজিয়ে গান গায়, লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, মনে রেখো। সন্ধ্যার আগের সময় রজনী বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আজ তার মাথায় ঘুরছে অন্য কিছু। গায়ে জড়ানো শালের নিচে হাতে কিছু একটা আছে। আজান দিয়ে দিবে হয়তো কিছু সময় পরই। রজনীর কোনো দিকে হেলদোল নেই। বিভোরাজ বাড়ি নেই। সে অবশ্য এই সময় বাড়িতে সহজে থাকেও না। রজনী জানে সে যা করতে যাচ্ছে এতে তার জীবনে সবচেয়ে কালো অধ্যায় নেমে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার মনে সেসবের থেকেও বেশি চলছে কিভাবে মনকে শান্তি দিবে। রজনী বড় বড় পা ফেলে খুবই সাবধানে নীলুফার বাড়ির সামনে আসে। বাড়ির বাহিরে তালা ঝুলানো নেই দেখে বাঁকা হাসে। খুব সাবধানে নিজের ডান হাত লুকিয়ে দরজায় কড়া নাড়ে। মিনিট খানেক বাদে নীলুফা দরজা খুলে দেয়। রজনীকে দেখেই তার মুখে বিরক্তি প্রকাশ পায়। খ্যাটখ্যাটে গলায় বলে, কি চাই? রজনী স্বাভাবিকভাবেই বলে, কথা ছিল, ভেতরে আসি।
নীলুফার মনে রাগ থাকলেও সে মানা করে না, ভেতরে আসার অনুমতি দেয়। রজনী মনে মনে হাসে, দরজা লাগিয়ে দিয়ে বলে, আর কেউ থাকে না? তোমার তা দিয়ে কি কাজ? রজনী হাসে। নীলুফার সামনে এগিয়ে যেতে যেতে বলে, কাজ তো অনেক আছে, তার মধ্যে বড় কাজ তোমাকে শিক্ষা দেয়া। বলেই কথা শেষ হতে না হতে হাতে থাকা ছুরি দিয়ে ক্যাচ করে নীলুফার গলার একটুখানি নিচে টান মেরে দেয়। নীলুফা হয়তো এতটাও আশা করেনি। সে ভেবেছিল রজনী থাপ্পড় দিতে পারে, আর থাপ্পড় দিলে সেও আজ উচিত শিক্ষা দিবে, কিন্তু রজনী এতটা ভয়ঙ্কর হবে সে কোশ্চিনকালেও ভাবেনি। আকস্মিক আক্রমণে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেও পারে না। গলার নিচের অংশ থেকে অনবরত রক্ত বের হতে থাকে। আঘাত পাওয়া জায়গায় হাত চেপে ধরে ভাঙা ভাঙা ভাবে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে রজনী? কি করছো এসব? তোমার পাপের শাস্তি দিচ্ছি। রজনী আরেকবার আঘাত করতে গেলে নীলুফা হাত চেপে ধরে দুর্বল স্বরে বলে, এমন করো না রজনী। রজনী শোনে না। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। নীলুফা আগে থেকে আঘাত পাওয়ায় দুর্বল হয়ে যায়। রজনী তার হাতেও অসংখ্য আঘাত করে। দু হাতেই আঘাত পেয়ে নীলুফা বসে পড়ে। রক্ত গলগল করে বের হচ্ছে। মেঝেতে রক্তের ফোয়ারা। নীলুফার পরনে শাড়িও ভিজে গেছে রক্তে। রজনী ফের আঘাত করতে গেলে নীলুফা রজনীর পা চেপে ধরে কান্নারত অবস্থায় বলে, আমাকে ছেড়ে দাও রজনী, আমার সাথে এমন করো না। তুমি আমাকে আক্রমণ করেছো, তা আমি কখনোই কাউকে বলবো না। শুধু আমাকে ছেড়ে দাও। রজনী ঠান্ডা গলায় বলে, বড় ভাবিও এইভাবে আকুতি করেছিল, কিন্তু তোমার জন্য আমার নিষ্ঠুর ভাই ভাবিকে বাঁচতে দেয়নি। তোমাকে কিভাবে বাঁচতে দেই বলো তো? নীলুফা ব্যথায় ছটফট করতে করতে বলে, রজনী আমি তো তোমার ভাইকে মারতে বলিনি। তোমার ভাই সব করতো তোমার বাবার পরামর্শে। তুমি তাকে জিজ্ঞেস করো। হতবাক হয়ে যায়। নীলুফা সুযোগ বুঝে রজনীর পা টেনে ফেলে দেয়। রজনীর হাতে ছুরি নিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। রজনী ধস্তাধস্তি করে নিজেকে বাঁচিয়ে মেঝে থেকে উঠে টেবিলে থাকা ফুলের টব নিয়ে নীলুফার মাথায় মেরে দেয়। নীলুফার সাথে সাথেই ঢলে পড়ে, মাথা বেয়ে রক্ত পড়তে শুরু করে। রজনী বড় বড় শ্বাস নিয়ে হাতে ছুরি তুলে নেয়। যে মেয়ে রক্ত দেখে ভয় পেত সেই মেয়ে নিষ্ঠুরের মতো নীলুফার গলার রক কেটে দেয়। নীলুফা কাটা মুরগির মতন ছটফট করতে করতে সেখানেই মারা যায়। রজনী হাঁপিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নেয়, বিড়বিড় করে বলে, আপনার সাথে করা অন্যায়ের শাস্তি দিয়ে দিয়েছি। এবার আমায় ফাঁসিতে দিলেও আমার কোনো আফসোস থাকবে না বড় ভাবি। ওপারে ভালো থাকবেন। রজনী বসা থেকে উঠে দাঁড়ায়। হাতের ছুরি ওড়না দিয়ে ভালোভাবে মুছে ফেলে রাখে নীলুফার পাশে। যে টব দিয়ে মেরেছিল সেই টবও মুছে দেয়। দরজা হাট করে খুলে রেখে বাড়ির পেছন দিয়ে বেরিয়ে যায়। সরাসরি বাড়ি এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে বসে থাকে। 1 ঘন্টার মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে যায় নীলুফার ঘটনা। সৃজনী ঘটনাটা শুনে ভয় পায়, ভীত পায়ে এগিয়ে যায় রজনীর ঘরে। রজনী তখনও ঠায় বসে আছে। সৃজনী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, তুই করেছিস? তোমার কি মনে হয়? রজনীর শীতল কণ্ঠ। সৃজনীর গায়ে কম্পন শুরু হয়। ফাঁকা ঢোক গিলে বারবার চোখের পলক ফেলে রজনীর দিকে তাকায়। সেই মুহূর্তে কোথা থেকে বিভোর ছুটে আসে। তার অবস্থা বিধ্বস্ত, এলোমেলো। বড় বড় শ্বাস নিয়ে সরাসরি এসে রজনীর সামনে দাঁড়িয়ে বলে, তুমি করেছো এসব? রজনী লুকায় না, শান্ত চোখে তাকিয়ে বলে, হ্যাঁ। বিভোর হতাশ হয়। 2 পা পিছিয়ে গিয়ে বড় বড় শ্বাস নেয়। সে এতক্ষণ সৃজনীকে খেয়াল করেনি। খেয়াল করা মাত্রই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, সৃজনী, ঘরে যাও, ওর সাথে একটু কথা আছে। সৃজনী বিনা বাক্যে ছুটে বেরিয়ে যায়। বিভোর ঘরের দরজা আটকে দেয়। রজনীর সামনে মেঝেতে হাঁটু ভর দিয়ে বসে। 2 হাতে রজনীর বাহু চেপে ধরে বলে, মাথা নষ্ট হয়ে গিয়েছে? কি করেছো এসব? এত ভয়ঙ্কর খেলায় কেন মেতেছো রজনী? তুমি তো এমন না। তোমার ভয় লাগে না? এখন কি হতে পারে জানো? জানি, পুলিশ সব প্রমাণ পেলে আমায় জেলে নিয়ে যাবে। রজনী কথাটা এত স্বাভাবিকভাবে বলেছে যেন এটা খুবই সাধারণ একটা বিষয়। বিভোর এই রজনীকে হজম করতে পারে না। বড় বড় শ্বাস নেয় বারবার। রজনী অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, আজ আমাকে কিছু সত্যি বলবেন? কি সত্যি? এই বাড়ির সব সত্যি। আব্বার কথায় যে বড় ভাইয়া সব অন্যায় করতো, এটা কি সত্যি? আব্বাই কি ভাইয়াকে দিয়ে ভাবিকে মেরেছে? আমাদের বাড়ির আসল কি ব্যবসা? গ্রামে যে বাচ্চাগুলো মারা গেছে, ড্রাগের কড়া ডোজে অনেকেই মারা গেছে, এগুলোর সাথে আমাদের বাড়ির কি সম্পর্ক? বড় ফুপু ছোট ফুপু মারা যাওয়ার রহস্যটা কি? ওনাদের মৃত্যুর রহস্য এখনো সমাধান হয়নি কেন? আর ওনারা কি সত্যি আত্মহত্যা করেছিল? রজনীর প্রশ্নের কোনো জবাব দেয় না বিভোর। রজনী জবাবের আশায় চেয়ে থাকে। বিভোর দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বড় বড় শ্বাস নেয়। মেঝে থেকে উঠে চলে যেতে নিলে রজনী কঠিন গলায় বলে, আজও আপনি চুপ থাকবেন? কিছু বলবেন না আমায়? বিভোর দাঁড়িয়ে যায়, ঘাড় সামান্য ফিরিয়ে বলে,
সব কিছু জানতে হয় না রজনীগন্ধা, কিছু সত্য হজম হয় না। রজনী বিছানা থেকে নামে সরাসরি বিভোরের সামনে দাঁড়িয়ে বিভোরের চোখে চোখ রেখে বলে, আজ আপনি সত্যিটা না বলে আমাকে আর কখনো পাশে পাবেন না বিভোর। এরপর আমার যাকে যাকে দোষী মনে হবে তাকে তাকে শাস্তি দেব আমি, কাউকে বাদ দেব না। হয় সত্যিটা বলুন, নয়তো আমাদের মাঝের দেয়াল তৈরির জন্য প্রস্তুত হন আপনি। বিভোর ঠোঁট কামড়ে হেসে বলে, ভয় দেখাচ্ছ, হুমকি দিচ্ছ? রজনীর কাটকাট জবাব, আপনাকে ভয় দেখানোর সাধ্য আমার নেই, আমি যা বলেছি তা বাস্তব হবে। বিভোর দীর্ঘশ্বাস ফেলে, মেয়েটা জেদি, আজ সব সত্যি না জেনে ছাড়বে না। কিন্তু এই সত্যি জানার পর যে রজনীগন্ধা তাকেও ভুল বুঝবে, তাকেও দোষী ভাববে, সম্পর্কটা যে তিক্ততায় পরিণত হবে। আবার অন্য দিক থেকে ভাবতে গেলে রজনী তো পুরো অধিকার আছে সব সত্যি জানার। সে তাদের সম্পর্কের কথা ভেবেই সত্যিটা বলতে চাচ্ছে না, কিন্তু সত্যি কতদিন চাপা থাকবে? বিভোর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, উল্টো ফিরে জানালা ঘেঁষে দাঁড়িয়ে বলে, সব জানতে চাও? একটা একটা করে প্রশ্ন করো, আমি জবাব দেব। রজনী একটু অবাক হয়, তবে ভাবে বিভোর হয়তো তাদের সম্পর্ক স্বাভাবিক রাখতে সব বলতে চাচ্ছে, তাই উৎসাহ নিয়ে প্রশ্ন করে, আব্বার কথাতেই বড় ভাই সব কাজ করতো? আব্বা কি জানতো বড় ভাবিকে মারার পরিকল্পনা করেছিল বড় ভাই, নাকি আব্বাই এই পরিকল্পনার প্রধান? বিভোর পকেটে হাত গুজে রজনীর দিকে ফিরে তাকায়, চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে, এটা সত্য, বড় আব্বার কথাতেই রাকিব ভাই সব করত। বড় আব্বার যত কাজ ছিল তা সে রাকিব ভাইকে দিয়েই করাতো। আমাদের ব্যবসায় থেকে শুরু করে রাজনৈতিক ব্যাপারগুলোতেও বড় আব্বা রাকিব ভাইকে দিয়ে সব কাজ করাতেন। বড় আব্বা রাকিব ভাইয়ের সাথে নিরুফার সম্পর্কের ব্যাপারে জানতেন প্রথম দিন থেকে, কিন্তু তার মতে ছেলেদের একটু আকটু স্বভাব থাকে, তাই কখনোই তাকে শাসন করেননি। তবে ভাবিকে মারার পেছনে আদৌ বড় আব্বুর হাত আছে কিনা আমার জানা নেই। রাকিব ভাই নেশাগ্রস্ত অবস্থায় এই কাজটা করেছিল, তাই আমি নিশ্চিত না কিছু নিয়ে। আব্বার অনুমতি ছাড়া কি ভাই এত বড় কাজ করতে পারে? নেশা করলে মানুষের নিজেকে নিয়েই হুঁশ থাকে না, এখানে তো অন্যকে মারার ব্যাপার। রজনী হতাশার শ্বাস ফেলে, তার মনের এক কোণে সন্দেহ থেকেই যায়, যার কথায় সব কাজ করতেও তার অনুমতি ছাড়াই এত বড় কাজ কিভাবে করলো রাকিব ভাই। রজনীর ভাবনার মাঝে বিভোর ফের বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।